ড্রামাটির শুরুতেই আমরা এই ড্রামার ফিমেল লিডকে দেখতে পাই। ওর নাম ছিল র্যান। র্যানের কাছে এখানে ওর সিস্টার ফোন করেছিল, ওকে বলছিল তুমি আমাকে তাড়াতাড়ি এসে সাহায্য করো। র্যান এটা জানতে পেরে তাড়াতাড়ি করে এখান থেকে বের হয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা এই হোটেলে এই ড্রামার মেল লিডকে দেখতে পাই, নাম ছিল মিস্টার হান, আর এখানে অনেকটাই বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিল। এইখান দিয়ে র্যান যাচ্ছিল, তখন এখানে হানকে দেখতে পায়। হান এখানে ভালোভাবে হাঁটতে পারছিল না, তাই হানকে জিজ্ঞাসা করে হান ঠিক আছে কিনা। হান এখানে যেহেতু অনেকটাই বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিল, তাই ও প্রথম দেখায় র্যানকে অনেক বেশি ভালো লেগে যায়। র্যানকে বলছিল দেখো আমি তোমার দায়িত্ব নিতে রাজি আছি, এখন তুমি আমাকে তোমার সাথে রোম্যান্স করতে দাও। এখানে র্যান তো ছিল অনেক দুষ্টু টাইপের একটি মেয়ে, ও বলে তুমি আমার সাথে রোম্যান্স করবে, দাঁড়াও আমি মজা দেখাচ্ছি। এরপর এখানে হানকে মারতে শুরু করে, বলছিল তোমাদের মতো ছেলেদেরকে ভালোভাবেই চিনি, তোমরা এত বেশি ড্রাঙ্ক থাকো, কিন্তু এরপরও রোম্যান্স করার কথা ভুলে যাও না। আর ওকে মারধর করে ওর রুমের ভিতরে পাঠিয়ে দিয়েছিল। এরপর ওখান থেকে তাড়াতাড়ি করে ওর বোনের সাথে দেখা করতে আসে। র্যান ভিতরে আসার সাথে সাথে ওখানে থাকা পানির গ্লাস থেকে ও পানিগুলো খেয়ে নিয়েছিল। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, র্যানের সিস্টার একদমই র্যানকে সহ্য করতে পারতো না, আর এখানে প্ল্যান করে ওই পানির ভিতরে ড্রাগস মিশিয়ে দিয়েছিল, যা ছিল র্যানকে হোটেলে কোনো একটি ছেলের সাথে রেখে দেবে। র্যান এখানে অনেকটাই ড্রাগ হয়েছিল, কিন্তু এরপরও ওর বোনকে বলে দেখো তুমি আমাকে ড্রাগস দিয়েছো, এটা আমি জানি, কিন্তু এটা আমার কোনো কিছুই হবে না। ও ওখান থেকে আবারও দৌড়ে বাইরে চলে আসে, আর ভুল করে এখানে হানের রুমের ভিতরে এসেছিল। র্যান এখানে ড্রাঙ্ক থাকা অবস্থায় হানকে দেখতে পায়, আর ওর কাছে হানকে অনেকটাই বেশি ভালো লাগছিল, এই কারণে বলে এই ছেলেটি অনেকটাই বেশি ভালো। ও তখন হানকে বলেছিল আমি তোমার দায়িত্ব নেব, এখন তুমি এখানে আমাকে তোমার সাথে রোম্যান্স করতে দাও। প্রথমে হান ওকে যেটা বলেছিল ও এখন হানকে ওটাই বলে, আর এই সিনটি এখানেই কাট হলে পরের দিন সকালে আমরা হানকে দেখতে পাই, যেখানে হান তো এখনো ঘুমাচ্ছিল। একটু পরে ওর ঘুম ভেঙে গেলে এখানে দেখতে পায় কোনো একটি মেয়ে ওকে টাকা দিয়ে চলে গিয়েছে, আর ওই মেয়েটি ভুল করে ওর নেকলেসটি এখানে রেখে গিয়েছে। তখন হানের কাছে অ্যাসিস্ট্যান্ট ফোন করেছিল, অ্যাসিস্ট্যান্ট বলছিল মিডিয়া সবাই জানতে পেরেছে কাল রাতে আপনার রুমে একটি মেয়ে ছিল, আর এই কারণে তো এখন র্যান ফ্যামিলি চাচ্ছে আপনাকে ওদের মেয়ের সাথে জোর করে বিয়ে দেবে। এখানে বলছিল হান কারো এত বড় সাহস নেই যে কিনা আমাকে জোর করে বিয়ে দেবে, আমার ইচ্ছে করলে আমি বিয়ে করব, আর যদি না করে তাহলে বিয়ে করব না। এইসব ফালতু নিউজগুলো নিয়ে তোমার এত বেশি সিরিয়াস হওয়ার দরকার নেই। অন্যদিকে আমরা একটি অনেক বড় বাড়ি দেখতে পাই, যেখানে আমরা একজন ওল্ড ম্যানকে দেখতে পাই, আর এনার নাম ছিল জাও। মিস্টার জাও জানতে পারে ওনার হারানো গ্র্যান্ড ডটারকে খুঁজে পাওয়া গিয়েছে, আর এনার গ্র্যান্ড ডটার অন্য কেউ না র্যান ছিল। র্যানকে তারা অনেক বছর আগে হারিয়ে ফেলেছিল, আর এখন তারা র্যানের কথা জানতে পেরেছে, অর্ডার দিয়েছিল র্যানকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। অন্যদিকে র্যান যখন ওর নিজের বাড়িতে এসেছিল, এখানে আমরা র্যানের সৎ মাকে দেখতে পাই। র্যানকে দেখার পরই অনেক জোরে একটি থাপড় মেরেছিল, আর বলছিল হোটেলে গিয়ে তোমার সিস্টারের যার সাথে বিয়ে হতে চলেছে তার সাথে তুমি নাইট স্পেন্ড করে এসেছো, এখন ও কিভাবে ওকে বিয়ে করবে। র্যান বলে তুমি আমাকে কেন মারছো, তোমার মেয়েকে বলো, ও নিজে আমাকে জেনে বুঝে ড্রাগস দিয়েছিল আর এই সব কিছু করেছে। এইটা বলার পর র্যান এখান থেকে চলে যেতে নিচ্ছিল, তখন ওর যে সৎ বোন রয়েছে র্যানকে মারার চেষ্টা করে, কিন্তু র্যানের কপাল ভালো ছিল, ও বেঁচে যায়। র্যান ওর সৎ বোন যার নাম ছিল শ্যান ওকে বলে তুমি তাহলে আমাকে মারতে চাচ্ছ, আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। এরপরে ও ওখান থেকে বাইরে এসেছিল, কিন্তু তখনই হঠাৎ করে হানের অ্যাসিস্ট্যান্ট ওকে কিডন্যাপ করে নেয়, যেখানে হান ওকে বলেছিল তুমি কেন এমনটি করেছো, তুমি কি চাও না তোমার সিস্টারের সাথে আমার বিয়ে হোক। তখন বলছিল র্যান তুমি তো ভালো করেই জানো কাল রাতে আমাদের দুজনের ভিতরে কি হয়েছে, আর কোনো চিন্তা করো না, আমি তোমাকে এমনিতেও বিয়ে করব না, তুমি চাইলে আমার সিস্টারকেই বিয়ে করতে পারবে। ও এখানে তো নিজের মতন করে অনেক বেশি কথা বলছিল, আর আমরা এখানে হানকে দেখতে পাই। হানের তো আসলে কাল রাতের কোনো কথাগুলো মনেই ছিল না, কারণ ও অনেকটাই বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিল। আর যখন র্যান এটা বুঝতে পারে হান এখানে কোনো কিছু বলতে পারছে না, তখন ও এই সুযোগটা নিয়ে এখান থেকে পালিয়ে গিয়েছিল, যেখানে অ্যাসিস্ট্যান্টরা তখন ওকে ফলো করতে শুরু করে, কিন্তু এর আগে র্যান ওখান থেকে পালিয়ে চলে গিয়েছিল, তাই অ্যাসিস্ট্যান্ট আর ওকে ধরতে পারে না। কিন্তু র্যান যখন বাইরে এসেছিল তখন ওর হঠাৎ করে গলাতে হাত চলে যাওয়ায় ও বুঝতে পারে ওর কাছে থাকা নেকলেসটি হারিয়ে ফেলেছে। এই কারণে পরে র্যান ওর নেকলেসটি নেওয়ার জন্য আবারও লুকিয়ে লুকিয়ে ওই হোটেলে আসে, আর তারা দুজনে যে রুমে ছিল ওই রুমে এসে খুঁজতে শুরু করে, কিন্তু একটু পরই ওকে কেউ একজন ফোন করে জানিয়ে দেয় ওর নেকলেসটি এখান থেকে নিয়ে চলে গিয়েছে হান, আর ও বুঝতে পারে এখন ওর নেকলেসটি হানের কাছেই রয়েছে। এখন র্যান যদি ওইটা হানের কাছ থেকে নিয়ে আসতে চায় তাহলে তো হানি সবকিছু বুঝতে পারবে। তখনই হঠাৎ করে এখানে র্যানের বমিটিং হতে শুরু করে, ও বুঝতে পারে না ওর বমিটিং কেন হচ্ছে। এরপর র্যান ওখান থেকে আবার ওর বাড়িতে এসেছিল, যেখানে বাড়িতে ঢোকার পরে ওর সৎ মা আর সৎ বোনকে দেখতে পায়, যেখানে সৎ মা তো ওকে অনেক বেশি কথা শোনাচ্ছিল যে তুমি হোটেলে কার সাথে ছিলে আর এইসব কিছু করে এসেছো, এখন তো আমরা
আমরা তোমার বিয়েও দিতে পারবো না। তখনই ভিতরে এসেছিল হান। হান এইসব কিছু শুনেছিল। এখানে ও র্যানকে সাপোর্ট না করে উল্টো র্যানের সৎ মায়ের কাছে গিয়েছিল, ওনাকে একটি বড় ডান্ডি দিয়েছিল আর বলছিল যে আপনি মুখে শুধু শুধু কেন বলছেন, এইটা দিয়ে ওকে মারধর করুন, তাহলে ওর শিক্ষা হবে। তখন র্যান রেগে আবার হানের কান ধরে নিয়েছিল, বলছিল তুমি এসব কিছু কিভাবে বলতে পারো, তোমার কি কোনো কিছু মনে নেই? হান তখন র্যানকে চেক করেছিল, ও বলে তুমি তো এখন প্রেগনেন্ট। র্যান বলে তুমি এসব কিছু কি বলছো, আমার হাত দেখে তুমি কিভাবে এটা বলতে পারো? তখন ও জানতে পারে যে আসলে হান তো একজন মেডিকেল স্টুডেন্ট, তাই ও এইসব কিছু বলতে পারছে। হান বলে আমি জানি না তুমি কার সাথে ছিলে আর এটা কার বেবি, তাহলে আমি এখন তোমাকে কিভাবে বিয়ে করতে পারবো, আমি তোমাকে বিয়ে করবো না। র্যান অনেকটাই রেগে যায়, বলছিল তোমার কোনো কিছু মনে নেই, তুমি এটা কিভাবে বলতে পারো যে এটা কার বেবি? আমার বেবির বাবা রয়েছে আর তুমি ভালো করে জানো ও এই বেবিটির বাবাকে। কিন্তু এখানে ও যখন হানের সাথে কথা বলেছিল তখন ভালো করেই বুঝতে পারে হানের ওই দিনের রাতের কোনো কথাগুলোই মনে নেই, কারণ হান অনেকটাই বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিল। তাই আর এখানে ও চাইলেও হানকে কোনো কিছু ভালোভাবে মনে করিয়ে দিতে পারে না। এরপরে হানের অ্যাসিস্ট্যান্ট হানকে ওখান থেকে বাইরে নিয়ে এসেছিল। এখানে হানকে জিজ্ঞাসা করে আপনি তো জানতে পেরেছেন র্যানের কাছে এখন অন্য কারোর বেবি রয়েছে, তাহলে আপনি কি এখন ওকে বিয়ে করতে চাচ্ছেন? এখানে হান বলে তুমি কি আমাকে বোকা পেয়েছো, আমি কেন শুধু শুধু অন্য কারোর দায়িত্ব নিজের কাঁধের উপরে নেব, আমি ওকে কিছুতেই বিয়ে করব না। এরপরে এখানে হান ও যে সাথে করে একটি নেকলেস নিয়ে এসেছিল ওইটা দেখতে থাকে আর বলতে থাকে আমার ওয়াইফ তো শুধুমাত্র এই মেয়েটিই হবে যে কিনা আমার সাথে ওই দিন রাতে ওখানে ছিল। আর তারা যখন এই নেকলেসটি দেখছিল তখন বাইরে শ্যান এসেছিল, নেকলেসটি দেখতে পায়। শ্যান মনে মনে বলছিল আমি এখন একটি ভালো চান্স পেয়ে গিয়েছি র্যানকে আমার পথ থেকে সরিয়ে দিতে। এরপরে ও এসেছিল হানের কাছে, হানকে বলছিল এটা তো আমার নেকলেস, তুমি এটা কোথায় পেয়েছো? কিন্তু হান ওর কথাগুলো বিশ্বাস করে না। ও বলে তোমার যেহেতু, তাহলে তুমি প্রমাণ করো যে এটা তোমার নেকলেস। শ্যান বলে তুমি বিশ্বাস করছো না, আচ্ছা তাহলে তুমি আমার নেকলেসের ব্যাক সাইড দেখো, ওখানে দেখবে কিছু একটা দাগানো রয়েছে। আর যখন হান এটা চেক করেছিল তখন ওই রকমই দেখতে পায়, এই কারণে এই নেকলেসটি ও শ্যানকে ফিরিয়ে দেয়। কিন্তু এরপরেও এখানে শ্যানের কোনো কথাগুলো ও বিশ্বাস করতে চাচ্ছিল না। রাতে আমরা দেখতে পাই র্যানকে, ও যখন রাস্তা দিয়ে একা একা যাচ্ছিল হঠাৎ করে ওর শ্যানের সাথে দেখা হয়ে যায়। শ্যান তো প্রথম থেকে সবকিছু একদম এখানে প্ল্যান করে এসেছিল, আর ও যেহেতু এখন হানকে বিয়ে করতে চাচ্ছিল তাই চাচ্ছিল যে এখান থেকে ও র্যানকে সরিয়ে দেবে। অনেকগুলো গুন্ডাদেরকে নিয়ে এসেছিল আর এখানে অর্ডার দিয়েছিল র্যানকে মেরে ফেলার জন্য। এরপরে এখানে আবার র্যানের নেকলেসটি র্যানকে বের করে দেয়, বলছিল যখন চলেই যাচ্ছ তাহলে শেষবারের মতো নিজের নেকলেসটিকেও সাথে করে নিয়ে যাও, দুজনে একসাথেই মারা যাও। এরপরে গুন্ডারা এখানে অনেক বেশি মারধর করেছিল র্যানের, যার কারণে র্যানের এখানে মিসক্যারেজ হয়ে যায়। আর একটু পরে এখানে আমরা একটি ছেলেকে দেখতে পাই, এইটা আসলে মিস্টার জাও পাঠিয়েছিল র্যানকে সাহায্য করার জন্য, আর এইটা আজ থেকে র্যানের পার্সোনাল বডিগার্ড। ওই ছেলেটি তাড়াতাড়ি করে র্যানকে হসপিটালে নিয়ে এসেছিল, যেখানে র্যানের সাথে র্যানের গ্র্যান্ডপা দেখা করতে আসে। র্যান এখানে ওর গ্র্যান্ডপাকে দেখতে পেয়ে অনেক খুশি হয়েছিল। মিস্টার জাও বলে তুমি হচ্ছে আমার গ্র্যান্ড ডটার, তোমার মা ছিল আমার মেয়ে। এখানে যখন সব কিছু জানতে পেরেছিল র্যান এটা ভেবে অবাক হয়ে যায়, ওর গ্র্যান্ডপা অনেকটাই বেশি রিচ, কারণ র্যানের মা র্যানকে এইসব কিছু কখনোই বলেনি। গ্র্যান্ডপা এখানে র্যানকে বলে কে কে তোমার এরকম অবস্থা করেছে, তুমি তাদের নামগুলো শুধু আমাকে একবার বলে দাও, আমি ওদের সবাইকে দেখে নেব। তখন র্যান গ্র্যান্ডপাকে বলে আপনাকে কোনো কিছু করতে হবে না, আমি নিজেই ওদের ওপর থেকে প্রতিশোধ নিতে পারবো। পরের সিনে আমাদেরকে শাওয়ার হান দুজনের এঙ্গেজমেন্টের পার্টির সিন দেখানো হয়। এখানে সবাইকে ইনভাইট করা হয়েছিল, আর এখানে শ্যানের মা শ্যানকে বলছিল আমি বুঝতে পারছি না তুমি কেন ওই রকম একটি হুইল চেয়ারে বসে থাকা ছেলের সাথে বিয়ে করতে রাজি হয়েছো, ওর সাথে থেকে তুমি কি করবে? শাও বলে তুমি জানো না হান কতটা বেশি রিচ, আর ওদের ফ্যামিলির অনেক বেশি নাম ডাক রয়েছে, এই কারণে আমি ওকে বিয়ে করতে চাচ্ছি। আর এমনিতেও ও এখন অনেকটাই বেশি ইয়াং, কিন্তু এখন ও হুইল চেয়ারে পড়ে রয়েছে, তাহলে বেশি দিন ও বাঁচতে পারবে না। আমি এখন যদি ওর ওয়াইফ হয়ে যাই তাহলে ও কিছুদিন পর মারা গেলে ওর সব সম্পত্তিগুলো আমার নামে হয়ে যাবে, তাই তো আমি ওকে বিয়ে করছি। একটু পর এখানে হান চলে এসেছিল, ও এই পার্টিতে সবাইকে দেখতে পায় কিন্তু র্যানকে দেখতে পারছিল না। এই কারণে অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে র্যান ওর সিস্টারের এঙ্গেজমেন্টের পার্টিতে কেন নেই। এখানে অ্যাসিস্ট্যান্ট বলে আমি জানতে পেরেছি যে র্যান আর শাও এদের দুজনের ভিতরে কখনোই বনাবনি হতো না, যার কারণে ও হয়তো এখানে আসেনি, এইসব কিছু দেখতে চাচ্ছিল না। হান বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো, এরকমই কিছু একটা হবে, আর এমনিতেও ও তো আমার সাথে অনেক বেশি ঝগড়া করেছে, এখানে না থাকলেই ভালো হবে। তখন অ্যাসিস্ট্যান্টের কাছে কেউ একজন ফোন করেছিল আর ওকে ওই রাতের কথা বলে। অ্যাসিস্ট্যান্ট বলে আমরা সত্যিটা জানতে পেরেছি, ওই দিন রাতে আপনার সাথে আসলে এখানে শাও ছিল না, ও তো মিথ্যে কথা বলছে। হান বলে এটা আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম, হোটেলে থাকা ওই মেয়েটি শাও হতেই পারে না, ও তো শুধু মিথ্যে কথা বলছে। এরপরে এখানে বলেছিল অ্যাসিস্ট্যান্টকে আমি যে জাও ফ্যামিলিকে এখানে ইনভাইট করেছি তারা কে
এখানে আসবে? অ্যাসিস্ট্যান্ট বলে হ্যাঁ, আমি চাও ফ্যামিলি সবাইকে ইনভাইট করেছি। এর মানে এঙ্গেজমেন্ট পার্টিতে এখানে র্যান ওর গ্র্যান্ডপার সাথে আসবে। একটু পরে শাও এখানে হানের জন্য ড্রিঙ্ক নিয়ে এসেছিল, আর ও যখন এটা হানকে দিয়েছিল তখন হান ওকে জিজ্ঞাসা করে আমি যে তোমাকে নেকলেসটি দিয়েছিলাম ওটা কোথায়? তখন শাও বলেছিল ওই নেকলেসটি অনেকটাই বেশি পুরাতন হয়ে গিয়েছে, যার কারণে ওটাকে আমি ফেলে দিয়েছি। তখন অ্যাসিস্ট্যান্টের কাছে আবার হোটেল থেকে ফোন এসেছিল, ওকে এবার সবকিছু বলে দিয়েছিল, যার কারণে অ্যাসিস্ট্যান্ট তখন এখানে হানের কারের কাছে গিয়ে ওকে বলছিল ওই দিন রাতে আসলে আপনার সাথে শাও না বরং র্যান ছিল। এখানে র্যানের কথাটি শোনার পর হান অনেকটাই অবাক হয়ে যায় আর ভাবছিল তাহলে র্যানই ওই দিন আমার সাথে ছিল আর আমি ওকে চিনতেও পারিনি। একটু পরেই ভেতরে র্যান এসেছিল। র্যানের গ্র্যান্ডপা আসতে পারছিল না, এই কারণে র্যানকে পাঠিয়ে দিয়েছে। আর র্যানকে এখানে দেখার পর সবাই অবাক হয়ে গিয়েছিল। তখন অ্যাসিস্ট্যান্ট আবার হানকে বলছিল এখনো আমরা এটা ভালোভাবে শিওর হতে পারিনি যে ওই দিন রাতে আপনার সাথে এখানে র্যানে ছিল কিনা, কিন্তু এইটা শিওর হওয়া গিয়েছে যে ওখানে শান ছিল না। তাই আমাদেরকে এখন আর একটু ভালো করে খোঁজ নিয়ে জানতে হবে। ভিতরে যখন র্যান এসেছিল তখন ওর সৎ বোনকে বলছিল তুমি তো লোক পাঠিয়েছিলে আমাকে মারার জন্য, আর এখানে ওই সৎ বোনকে অনেক জোরে থাপ্পড় মেরেছিল আর বলছিল তুমি আমার সাথে যা করেছো এখন আমিও তোমার সাথে তাই করব, আর এই থাপ্পড় তো তোমার জন্য অনেকটাই বেশি কম হয়েছে। তখনই ওর সৎ মা এসেছিল, ওর উপর রেগে বলে তুমি এখানে এসে এসব কি শুরু করেছো, আর তোমাকে এই পার্টিতে কে আসতে দিয়েছে? র্যানকে বের করিয়ে দেওয়ার কথা বলছিল। তখন র্যানের বডিগার্ড বলে আপনি এখানে র্যানের সাথে ভালোভাবে কথা বলুন। হানের অ্যাসিস্ট্যান্ট ওই বডিগার্ডকে দেখার পর চিনতে পারে আর ও ভালো করে জানতো এই বডিগার্ড হচ্ছে জাও ফ্যামিলির বডিগার্ড। তাহলে এখানে র্যানের সাথে কি করছে? হান তখন বলছিল দিন দিন র্যান অনেকটাই বেশি ইন্টারেস্টিং হচ্ছে, তাই আমাকে ওর সম্পর্কে সবকিছু জানতে হবে। র্যানের সৎ মা বলে আমি জানি না তুমি বাহিরে কত সব ছেলেদের সাথে ঘোরাঘুরি করো, যার কারণে আজকে এখানে নতুন আরেকটি ছেলেকে নিয়ে এসেছো। তখন বডিগার্ড এখানে ইনভিটেশন কার্ড দেখিয়েছিল, বলছিল আমরা এখানে জাও ফ্যামিলি থেকে এসেছি, তাই আপনি যদি এখানে র্যানের সাথে ভালো ব্যবহার না করেন তাহলে আমরা অন্য কিছু করতে বাধ্য হব। শান এই কথাটি কিছুতেই বিশ্বাস করে না যে র্যানের সাথে জাও ফ্যামিলি সম্পর্ক রয়েছে। ও বলছে আমি জানি তুমি একে ভাড়া করে নিয়ে এসেছো আর এইসব ডায়লগগুলো ওকে বলতে বলেছো, তাই তো এমন করছে। তখন র্যান বলে আমি শুধু তোমাকে এখানে একটি কথাই বলতে এসেছি যে একা রাতে বাইরে একদমই চলাফেরা করবে না। এইটা বলে র্যান এখান থেকে চলে যেতে নিয়েছিল। তখন শ্যান বলে তুমি তো দেখছি এখন কথা বলার স্টাইলটাই পুরো চেঞ্জ করে ফেলেছো। তখন আবার বলে র্যান কারণ আমি এখন অনেকটাই বেশি রিচ হয়ে গিয়েছি, তাই আমার ভালোভাবে কথা বলার অভ্যাস নেই, আমি সবার সাথে এরকম রুট ব্যবহারই করি। ওকে এখান থেকে হানে যেতে দেয় না। হান তখন এখানে সবার সামনে হঠাৎ করে ওকে কিস করেছিল, এতে করে তো র্যান অনেকটাই অবাক হয়। আর যখন এটা শাও দেখতে পেয়েছিল ওরাও অবাক হয়েছিল। হান বলে আমি যতদূর জানি তোমাদের ফ্যামিলিতে 2টি মেয়ে, তাহলে এক্ষুনি বাইরে যাও আর বাইরে যে বোর্ডটি লাগানো রয়েছে ওটা চেঞ্জ করো, ওখানে শ্যানের জায়গায় র্যানের নামটি লিখে দাও, কারণ আমি এখানে র্যানের সাথে এঙ্গেজমেন্ট করব। এই কথা জানতে পেরে র্যান নিজেও অবাক হয়েছিল। আর শ্যান এই কথাটি শোনার পর অনেক বেশি রেগে যায়। ও হানকে বলছিল তুমি এটা কিভাবে বলতে পারো, তুমি এখানে আমার সাথে এঙ্গেজমেন্ট করার জন্য এসেছো, তাহলে এখন কিভাবে বলছো তুমি আমার সাথে এঙ্গেজমেন্ট করবে না? তাহলে তো আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে, আমি আর কাউকে আমার নিজের মুখ দেখাতে পারবো না। তুমি এমনটি করলে আমার কাছে মরে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না, তাই তুমি এমনটি করতে পারবে না। হান বলে যারা মিথ্যে কথা বলে আমি তাদেরকে একদমই বিশ্বাস করি না আর তাদের সাথেও থাকতে চাই না। তুমি কেন মিথ্যে কথা বলেছিলে যে ওই নেকলেসটি তোমার? আমি ভালো করে জানি ওই নেকলেসটি তোমার না। আর এখান থেকে ও অ্যাসিস্ট্যান্টকে বলেছিল যেন শ্যানকে নিয়ে চলে যায়। যখন ওরা সবাই চলে গিয়েছিল তখন হঠাৎ করে হানের কাছে র্যান এসেছিল। র্যান ওর বডিগার্ডের সাহায্য নিয়ে এখানে হানকেই কিডন্যাপ করে। এরপরে দেখা যায় ও হানের হাত পা বেঁধে রেখেছিল আর এখানে হানকে কিছু জিজ্ঞাসা করতে চাচ্ছিল, কিন্তু এর আগে হঠাৎ করে ও ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। হান তাড়াতাড়ি করে নিজের হাত পায়ের বাঁধনগুলো খুলেছিল। এরপরে ও ওখান থেকে র্যানকে উঠিয়ে হসপিটালে নিয়ে আসে, যেখানে ডক্টর র্যানের চেক আপ করিয়েছিল। এরপরে হানকে বকা দিয়ে বলে আপনি কি এরকম হাজবেন্ড? এখন কিছুদিন আগেই আপনার ওয়াইফের মিসক্যারেজ হয়েছে, তাহলে এখন ওর খেয়াল রাখা দরকার, আর আপনি ওর খেয়াল রাখেননি। হান বলে প্রথম কথা হচ্ছে আমি ওর হাজবেন্ড না, আমাদের দুজনের ভিতরে সেরকম কোনো সম্পর্ক নেই, আর ওর মিসক্যারেজ হয়েছে এটা ওরই সিদ্ধান্ত ছিল যে ও বেবিটি রাখবে কি রাখবে না, তাই এইসব কিছু আমাকে বলে কোনো কিছুই হবে না। ডক্টর বলে আপনার কোথাও ভুল হচ্ছে, এখানে ও জেনে বুঝে মিসক্যারেজ করায়নি, বরং ওকে কেউ অনেক বেশি মারধর করেছিল, যার কারণে আঘাত পাওয়ার কারণে ওর মিসক্যারেজ হয়েছে। আর এখানে
হানকে কিছু প্রমাণও দেখিয়েছিল। একটু পরে যখন র্যানের জ্ঞান ফিরে আসে তখন ও ওইখানে হানকে দেখতে পায়। ও বলছিল, আমি বুঝতে পেরেছি তুমি কেন আমাকে কিডন্যাপ করেছো। তুমি মনে করছো তোমার বেবিটি যে মারা গিয়েছে এর পেছনে আমার হাত রয়েছে, এই কারণে তুমি আমার উপর থেকে প্রতিশোধ নিতে চাচ্ছ। কিন্তু আমি খোঁজ নেওয়ার পর জানতে পেরেছি এই সবকিছু শ্যানের কারণেই হয়েছে। আর তুমি যদি এখন শ্যানের উপর থেকে প্রতিশোধ নিতে চাও তাহলে আমাকে বলতে পারো, আমি তোমাকে সাহায্য করব প্রতিশোধ নিতে। আর আমরা দুজনে যেহেতু এক হয়ে কাজ করতে চাচ্ছি তাই সবাইকে দেখানোর জন্য আমাদেরকে মিথ্যে বিয়ে করে নিতে হবে। আর এরপর যখন তোমার কাজ শেষ হয়ে যাবে তখন তুমি চাইলেই আমাকে ডিভোর্স দিতে পারবে, আমি তোমাকে কিছুই বলবো না। আমি অন্য আরেকজনকে ভালোবাসি, আমি শুধুমাত্র তাকেই বিয়ে করব, আর সেই আমার বউ হওয়ার যোগ্য। আর তুমি যখন তোমার বেবির বাবাকে পেয়ে যাবে তখন তুমি ওর কাছে চলে যাও, আমি কোনো কিছুই বলবো না। ডিভোর্সের পরও আমি তোমার দায়িত্ব পালন করব। র্যান ওর কথাগুলো শোনার পর অনেকটাই রেগে যায়। ও তো রেগে বলে, আমার বেবির বাবা তো বেঁচে নেই, ও মারা গিয়েছে, আর এমনিতেও ওর সাথে দেখা হলেও আমি কখনোই ওকে বিয়ে করব না। র্যান এই কারণে অনেকটাই বেশি রেগে গিয়েছিল যে হান অন্য কাউকে ভালোবাসে আর তাকেই বিয়ে করবে, যেখানে ও র্যানের কথা ভাবছেই না। এই কারণে রেগে এখানে হানকে মারতে শুরু করে। তখন হান হঠাৎ করে র্যানের গলাতে ওই নেকলেসটি দেখতে পেয়েছিল, তাই র্যানকে জিজ্ঞাসা করে, তোমার কাছে এই নেকলেসটি কি করছে, তুমি কোথায় পেয়েছো? র্যান এই কথাটি শোনার পর অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। ও মনে মনে ভাবতে থাকে, এমনিতেই তো হান আমার সম্পর্কে অনেক বাজে বাজে কথাগুলো ভেবে নিয়েছে, আর এখন যদি ওকে বলি আমি ওই মেয়েটি ছিলাম যে কিনা ওই দিন রাতে ওর সাথে হোটেলে ছিল, তাহলে ওকে আরো বেশি ভুল বুঝবে। এই কারণে হানকে কোনো কিছু না বলে উল্টো হানকে আঘাত করে এখান থেকে চলে গিয়েছিল। হান তখন ওর অ্যাসিস্ট্যান্টের কাছে ফোন করেছিল আর বলেছিল, হোটেলের তাড়াতাড়ি সব সিসিটিভি ফুটেজগুলো চেক করো, আমি তাড়াতাড়ি জানতে চাই যে আমার সাথে ওই দিন রাতে কে ছিল। এইদিকে র্যানও তখন বাইরে এসে হোটেলেতেই ফোন করেছিল আর বলছিল ওই দিন রাতে সব সিসিটিভি ফুটেজগুলো যেন ডিলিট করা হয়, সে চায় না ওইগুলো কেউ দেখতে পাক। পরের সিনে আমরা শ্যানকে দেখতে পাই। হান ওর সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দেওয়ায় অনেকটাই বেশি রেগে গিয়েছিল আর ওর নিজের বাড়িতেই সব রাগ দেখাতে থাকে। বলছিল, হান আমার সাথে এটা কিভাবে করতে পারে, আমি ওকে কিছুতেই ছাড়বো না, ও আমার সব প্ল্যান নষ্ট করে দিয়েছে। তখনই ওর মা এসেছিল, ওকে বকা দিয়ে বলে, তুমি আসলে কোনো কাজ ভালোভাবে করতেই পারো না, র্যানের কাছ থেকে তো কিছু শিখতে পারো, দেখো ও সব কাজগুলো বুদ্ধি দিয়ে করে যেটা তুমি করতে পারো না। তখন শ্যান বলে, তুমি তো ছোটবেলা থেকে আমাদের দুজনকে সবসময় কম্পেয়ার করে এসেছো যে কে বেশি ভালো করতে পারে। ওর মা রেগে ওকে অনেক জোরে আবারও একটি থাপড় মেরেছিল, আর এই কারণে এবার শ্যান ওর মাকেই সরি বলতে থাকে। বলছিল, আমার ভুল হয়ে গিয়েছে, আমি রাগের মাথায় তোমাকে এইসব কথাগুলো বলেছি, এরপর থেকে আমিও সবকিছু বুদ্ধিতেই করবো, তোমার কোনো ক্ষতি হবে না। ওর মা ওকে আবারও থাপড় মেরেছিল আর এটাই বলেছিল, তোমার মতন মেয়েকে দিয়ে আমার কোনো কিছুই হচ্ছে না, যদি কিছু উপকার না করতে পারো তাহলে এখান থেকে চলে যেও। পরের দিন আমরা র্যানকে দেখতে পাই, ওর বডিগার্ডকে নিয়ে এখানে এসেছিল হানের বাড়িতে। হানের সাথে ওর বিয়ে হবে, এই কারণে এখন থেকে ওকে হানের বাড়িতেই থাকতে হবে। যেখানে বডিগার্ড বলেছিল, আপনি কি সত্যি একে বিয়ে করবেন? তখন র্যান বলে, তুমি কি বোকা হয়েছো, আমি ওকে কিছুতেই বিয়ে করব না, কিছুদিন পরে ওকে আমি ডিভোর্স দেবো, আর ও যেহেতু রিচ পারসন তাই ওকে আমাদের হাতে রাখাটা জরুরি, তাহলে আমাদের কাজ অনেকটাই বেশি ইজি হয়ে যাবে। আর যদি কোনো গোলমাল হয়ে যায় তাহলে তুমি হানের নাম দেবে আর হানের উপরই সবকিছু চাপিয়ে দেবে। তখনই হানের অ্যাসিস্ট্যান্ট এসে বলে, তোমরা দুজনে এটা কি প্ল্যান বানাচ্ছ, তোমরা কি জানো না যে হান হচ্ছে এই শহরের দ্বিতীয় রিচেস্ট পারসন? তখন বলছিল র্যানের বডিগার্ড, তাতে কি হয়েছে, যা ফ্যামিলি তো ফার্স্ট রিচেস্ট পারসন, তাই তো ওর কাছে হান কিছুই না। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, তোমরা সত্যি করে বলো তো জাও ফ্যামিলির সাথে তোমাদের সম্পর্ক কি? অ্যাসিস্ট্যান্ট তো আর জানতো না এখানে র্যান জাও ফ্যামিলির গ্র্যান্ড ডটার। একটু পরেই বাইরে হান এসেছিল, ওরা চলে যায়। হানের সাথে তখন অ্যাসিস্ট্যান্ট কথা বলছিল, যেখানে বলছিল, আপনি কি সত্যি এর সাথে বিয়ে করবেন? হান বলে, এরকম কিছুই না, আমার গ্র্যান্ডপা শুধু আমাকে জোর করছে, তাই তো আমি একে বিয়ে করছি, পরে একে ডিভোর্স দিয়ে দেব। আমি তো শুধুমাত্র ওই মেয়েটিকেই বিয়ে করব যাকে আমি খুঁজে বেড়াচ্ছি। এরপরে রাতের সিন দেখানো হয়, বাইরে তখন অনেকটাই বেশি বিদ্যুৎ চমকা ছিল আর বৃষ্টি পড়ছিল। এইসব কিছুতে ভিতরে র্যান অনেক বেশি ভয় পাচ্ছিল, ও একা থাকতে ভয় লাগছিল, তাই দৌড়ে চলে আসে হানের কাছে। এখানে যেহেতু বিদ্যুৎ চমকা ছিল তাই ও এক লাফে হানের কোলেই উঠে পড়েছিল। এরপরে হানকে জড়িয়ে ধরে বলে, বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, তাই আমি এখানে এসেছি যাতে করে তুমি ভয় না পাও। হান বলে, তুমি নিজে স্বীকার করে নিলেই পারো যে তুমি ভয় পাচ্ছ, তাই এখানে আমার কাছে এসেছো। র্যানও তখন স্বীকার করে নিয়েছিল যে ও সত্যি ভয় পাচ্ছে, তাই তো এখানে এসেছিল। এরপরে ও দেখা যায় কোলে বসেছিল হানের, আর একদমই নড়াচড়া করতে চাচ্ছিল না। হান ওকে বলে যে তুমি এখান থেকে নামো, আমার কাছে কিন্তু একদমই ভালো লাগছে না, তাই নেমে পড়ো। র্যান উল্টো ওকে বলে, এখন আমি ভয় পাচ্ছি, কোথায় তুমি আমাকে শান্তভাবে এখানে থাকতে দেবে তা না, তুমি তো উল্টো সব কিছুই ভেবে বেড়াচ্ছ, আমি এখান থেকে একদমই নড়তে পারবো না। হান বলে, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, আমি যদি আমার বডি
বডিকে কন্ট্রোল না করতে পারি তাহলে তুমি কি করবে? এটা শোনার পর র্যান চলে যেতে নিচ্ছিল, কিন্তু হান আবার ওকে বেডে রেখেছিল আর একে থেকে যেতে দিচ্ছিল না, যার কারণে র্যান বাধ্য হয়ে আবারও ওর মেইন পয়েন্টে আঘাত করে ওখান থেকে দৌড় দেয় আর বলছিল তাড়াতাড়ি ডক্টরের কাছে গিয়ে চেক আপ করিয়ে নিও, নয়তো অনেকটাই বেশি দেরি হয়ে যাবে। পরের দিন সকালের সিন দেখানো হয়। হান যখন ওর রুম থেকে বের হয়েছিল তখন হানের কাছে অ্যাসিস্ট্যান্ট এসেছিল আর হানকে বলছিল আজকে তো আপনার গ্র্যান্ডপার বার্থডে, সেখানে গ্র্যান্ডপা চাচ্ছে আপনি র্যানকে সাথে করে নিয়ে যাবেন। হান বলে এখনো তো আমি এটা ভালোভাবে তোমাকে বলিনি যে আমি ওকে বিয়ে করবো কিনা, তাই ওকে নিয়ে যাওয়ার কোনো দরকারই নেই, আগে আমি নিজে শিওর হই, এরপরে ওকে বাকি সব জায়গাতে নিয়ে যাব। একটু পরে গ্র্যান্ডপার বার্থডে পার্টিতে এসেছিল, যেখানে হানের সাথে হানেরই সৎ ভাইয়ের দেখা হয়ে যায়। হানের সৎ ভাইয়ের সাথে এখানে আমরা শ্যানকেও দেখতে পাই, ওরা দুজনে এখন আবার এক হয়েছিল। এখানে হানের সৎ ভাই তখন হানকে বলছিল যে দেখো তুমি নিজেকে নিজের পায়ে হাঁটতেও পারো না, আর আমাকে দেখো আমি তো আমার পায়ে খুব ভালোভাবেই হাঁটতে পারি, এই কারণে কিছুদিন পর আমাদের হান ফ্যামিলি সবকিছু আমার নামেই করে দেওয়া হবে, কারণ তুমি তো হুইল চেয়ারে বসে থাকো, কিছুদিন পর তুমি মারা যাবে, তাই তুমি কোম্পানি ভালোভাবে দেখতে পারবে না। তখন হান বলে তোমাকে কে বলেছে যে সবকিছু তুমি পাবে? তুমি কোনো কিছুই পাবে না। ওর সৎ ভাই বলে তোমার কি মনে হয় তুমি হুইল চেয়ারে বসে থেকে সবকিছু তুমি সামলাতে পারবে? এরকম কখনোই হবে না। হান বলে তোমার আমাকে দেখে কি মনে হয় আমি কি হাঁটতে পারি না? ওর ভাই বলে তুমি যদি হাঁটতে পারতে তাহলে হুইল চেয়ারে কেন বসে আসো? আচ্ছা চলো আমার সামনে তুমি হেঁটে দেখাও, তুমি যদি এমনটি করো তাহলে আমি নিজের মাথা কেটে তোমাকে দেবো, তখন তুমি না হয় আমার মাথা দিয়ে ফুটবলই খেলো। এই কথাটি শোনার পর হান সাথে সাথে উঠে পড়েছিল আর এরপরে আবারও হুইল চেয়ারে বসে পড়ে আর বলছিল এখন তুমি বলো যে তোমার মাথা তুমি আমাকে কবে দিচ্ছ? আমারও তো একটু ফুটবল খেলার ইচ্ছা রয়েছে। হানকে হাঁটতে দেখে শ্যান অনেক অবাক হয়েছিল, এই কারণে বলে তুমি তো হাঁটতে পারো, তাহলে শুধু শুধু কেন হুইল চেয়ারে বসে থাকো? তুমি কি এখানে শুধুমাত্র পঙ্গু আর অ্যাক্টিং করো? তখন হান বলে এরকম কিছুই না, আমার হুইল চেয়ারে করে ঘুরতে ভালো লাগে তাই আমি এখানেই বসে থাকি। এরপরে বডিগার্ডকে বলেছিল যেন ওর ভাইকে এখান থেকে নিয়ে যায়। তখন আবার শ্যান ওর কাছে সরি বলতে থাকে, আমার ভুল হয়েছে, তুমি আমাকে ছেড়ে দিও না। তখন হান বলেছিল আমি তো তোমাকে কখনোই আর ফিরিয়ে নেব না, এখন তুমি শুধু এইটা বলো যে ওই দিন রাতে আমার সাথে কে ছিল? আমি জানি তুমি এটা জানো। এরপরে আবার হানের সৎ ভাইকে দেখতে পায়, যেখানে ওকেও তো একটি রুমের ভিতরে নিয়ে এসেছিল আর এখানে ও যেহেতু হানকে এতদিন অনেক বেশি জ্বালিয়েছিল এই কারণে ওকেও একটু শাস্তি দিচ্ছিল। হান ওকে বলছিল তুমি এতদিন আমার অনেক বেশি মজা নিয়েছো যে আমি হুইল চেয়ারে বসে থাকি, এই সব কিছু আরো অনেক বলেছো, এখন যদি আমি তোমারই সেরকম অবস্থা করে দিই যে তোমাকে সারা জীবন হুইল চেয়ারে বসে থাকতে হবে তাহলে কেমন হবে? এরপরে অ্যাসিস্ট্যান্ট শ্যানকে আবার হানের কাছে নিয়ে এসেছিল, যেখানে তো শ্যান প্রথমে কোনো কিছুই বলতে চাচ্ছিল না, কিন্তু হান এখানে ওকে বারবার জিজ্ঞাসা করে সত্যি করে বলো ওই দিন হোটেলে আমার সাথে কে ছিল? শ্যানকে অনেকটাই বেশি ভয় দেখিয়ে দিয়েছিল, তাই শ্যান তখন বাধ্য হয়ে এখানে সত্যিটা বলেই দেয়, ওই দিন রাতে তোমার সাথে আমি না বরং র্যান ছিল। দুজনে তাড়াতাড়ি করে বাড়িতে আসে, যেখানে বাড়িতে কোথাও তারা র্যানকে দেখতে পায় না। অ্যাসিস্ট্যান্ট বলে আমার মনে হয় র্যান এখান থেকে চলে গিয়েছে। হান বলে এখানে সবকিছু আমারই ভুলের কারণে হয়েছে, ও এখান থেকে চলে গিয়েছে। আমার কতবার মনে হয়েছে র্যানি ওই দিন আমার সাথে ছিল, কিন্তু আমি এটাকে কখনো সিরিয়াস ভাবে নিয়েছিলাম না, আর এখন ও চলে যাওয়ার পর আমি সবকিছু ভালোভাবে বুঝতে পেরেছি। তখন হান এটাও বুঝতে পারে র্যানের যে মিসক্যারেজ হয়েছে ওটা আসলে তাদের দুজনেরই বেবি ছিল, তাই ও নিজেকেই তখন বলছিল আমি অনেক বেশি বোকা একটি ছেলে। অ্যাসিস্ট্যান্ট বলে আমার মনে হয় আপনার এখন র্যানের কাছে যাওয়া উচিত আর ওকে সরি বলা উচিত এই সব কিছুর জন্য, হতে পারে র্যান আপনাকে ক্ষমা করে দেবে। তখন হান বলে তুমি সত্যি বলছো আমি ওকে সরি বলে সবকিছু ঠিক হয়ে যাবে? অ্যাসিস্ট্যান্ট তখন আবার উল্টো কথা বলে আমার মনে হয় না কোনো কাজ হবে, কারণ র্যানের তো মিসক্যারেজ হয়েছে আর আপনি তখন ওকে কোনো সাহায্য করেননি। অন্যদিকে র্যান তখন ওর বডিগার্ডের সাথে করে আবারও গ্র্যান্ডপার কাছে চলে এসেছিল। এখানে গ্র্যান্ডপা ওকে দেখার পর অনেক খুশি হয় আর র্যান বলছিল আমি আর ওখানে ফিরে যাব না, এই কয়দিনে আমি আপনাকে অনেক বেশি মিস করেছিলাম, তাই এখন আপনার কাছেই থাকবো। গ্র্যান্ডপা বলে তুমি ফিরে এসেছো, ভালো হয়েছে, আমি তোমার জন্য একটি ছেলেকে দেখেছি, তুমি ওই ছেলেটির ছবি দেখো, যদি তোমার কাছে ভালো লাগে তাহলে আমি কথা এগিয়ে নিয়ে যাব, আর যদি না ভালো লাগে তাহলে আমি আর কিছুই বলবো না। র্যান বলে কিন্তু আমি এখন বিয়ে করব না, আমি এখন আপনার সাথে সময় কাটাতে চাচ্ছি। কিন্তু এরপরেও গ্র্যান্ডপা র্যানকে ওই ছেলেটির ছবি দেখায় যে এটা আসলে হানি ছিল, কিন্তু র্যান এখানে ছবিটি ভালোভাবে দেখতে পেয়েছিল না, কারণ তখনই ওর কাছে একটি ফোন চলে এসেছিল, তাই কথা বলতে চলে যায়। এখানে র্যানকে বলে তোমার মায়ের একটি জিনিস রয়ে গিয়েছিল আর ওইটাকে এখন অকশনে তোলা হচ্ছে, তুমি চাইলে ওটাকে কিন্তু নিতে পারো, নয়তো অন্য কেউ নিয়ে নেবে। আর র্যান তো কিছুতেই চাইবে না তার মায়ের জিনিসটা অন্য কেউ নিয়ে নিক, এই কারণে ও এখানে নিজের বডিগার্ডকে সাথে করে নিয়েছিল।
চলে যাওয়ার আগে এখানে গ্র্যান্ডপাকে বলেছিল আপনার যার সাথে ইচ্ছা আমার ব্লাইন্ড ডেট ঠিক করুন, আমি সময় মতন চলে যাব, আমি কোনো কিছুই বলবো না। এরপরে ওই অকশনে চলে এসেছিল যেখানে ওর মায়ের জিনিসটা ও নিতে চাচ্ছিল। আর অন্য একটি রুমে আমরা দেখতে পাই হানকে, এখানে ওর অ্যাসিস্ট্যান্টের সাথে ছিল। হান এখানে এই কারণে এসেছিল, ও দেখতে চাচ্ছিল যে যাও ফ্যামিলির গ্র্যান্ড ডটারকে, আর এখানে কিছু টাকাও লাগিয়েছিল, কিন্তু লাস্ট পর্যন্ত এই জিনিসটি পেয়ে গিয়েছিল র্যান। এই কারণে র্যান অনেক খুশি হয়ে যায়, ওর মায়ের জিনিস অন্য কেউ নেয়নি, ও নিজেই নিতে পেরেছে। অ্যাসিস্ট্যান্ট বলে যাও ফ্যামিলির গ্র্যান্ড ডটার ভিআইপি রুমে রয়েছে, তাই আপনি গিয়ে ওখানে ওনার সাথে দেখা করতে পারবেন। অন্যদিকে র্যান তখন রুমের ভিতর থেকে বের হয়ে গিয়েছিল। রুমের বাইরে র্যানের সাথে র্যানের সৎ মায়ের দেখা হয়ে যায়। সৎ মা এখানে র্যানের উপরে অনেক বেশি রেগেছিল, এই কারণে র্যানকে অনেক জোরে একটি থাপ্পড় মেরেছিল। আর র্যানও এবার এখানে উল্টো ওর সৎ মাকে অনেক জোর একটি থাপ্পড় মারে। এরপরে তো ওর সৎ মা আরো রেগে যায় র্যানের ওপরে, র্যানকে বকা দিয়ে বলে তুমি এটা কিভাবে করতে পারো, তুমি দেখতে পারছো না তোমার কারণে এখন শ্যানের কি অবস্থা হয়েছে, তুমি ওর সাথে এমনটি কিভাবে করতে পারলে। র্যান বলে আপনি সবসময় শুধু নিজের মেয়েটাই দেখেছেন, আর ও যে আমাকে কত বিপদে ফেলেছে ওই সব কিছু আপনি কখনোই দেখেননি। আর এমনিতেও আমার এখন কোনো কিছু যায় আসে না ওর সাথে কি হচ্ছে আর না হচ্ছে। তখন এখানে একটি লোক এসেছিল আর র্যানকে বলে আপনি তো এটা নিয়েছেন তাই এখান থেকে নিয়ে যান। আর এই পটটি এখানে র্যানকেই দিতে চাচ্ছিল, কিন্তু র্যানের যে সৎ মা ছিল ওই পটটি নিজের কাছে নিয়েছিল, বলতে থাকে এটা তো আমাদের ফ্যামিলির, তাহলে র্যান এটা কিভাবে নিয়ে যেতে পারে, ওকে আমি এটা কিছুতেই দেব না। এখানে সৎ মা জানতে পেরেছিল যাও ফ্যামিলি গ্র্যান্ড ডটার অন্য কেউ না র্যান। আর এরপরে লোকটি আবারও ওটা কেড়ে নিয়েছিল। এরপরে বলছিল র্যানকে যে মিস এটা আপনি নিয়ে যান, এটা আপনিই তো নিয়েছেন। আর সৎ মাকে বলে এটা আপনাদের ফ্যামিলি, তাহলে প্রমাণ করুন। সৎ মা কোনো কিছু না বলে এখান থেকে চলে যায়। আর লোকটি তখন র্যানকে র্যানের মায়ের জিনিসটি ফিরিয়ে দিয়েছিল। সৎ মা যেতে যেতে এটাই ভাবতে থাকে র্যান কিভাবে এত বড় একটি ফ্যামিলি গ্র্যান্ড ডটার হতে পারে। পরের সিনে আমরা র্যানকে দেখতে পাই, ওটা নিয়ে বাড়িতে এসেছিল, অনেক বেশি খুশি ছিল। তখন র্যানের গ্র্যান্ডপা বলছিল দেখো আমি তোমার সাথে ওই ছেলেটির ব্লাইন্ড ডেট ঠিক করেছি, তুমি ওর সাথে গিয়ে দেখা করে নিও, আর ওকে পছন্দ হলে আমি কিন্তু তোমাকে ওর সাথে বিয়ে দেবো। আর তুমি যদি বলো ওকে তুমি বিয়ে করবে না তাহলে কিন্তু আমি অনেকটাই বেশি কষ্ট পাবো। অন্যদিকে আমরা দেখতে পাই হানকে, যেখানে হানের কাছে তখন একটি ইনভিটেশন কার্ড এসেছিল। আর হান দেখতে পায় এখানে যাও ফ্যামিলি ওদের গ্র্যান্ড ডটারের সাথে হানের একটি ব্লাইন্ড ডেট ঠিক করেছে। হান এটা দেখার পর বলে এইটা কি ব্লাইন্ড ডেটের ইনভিটেশন কার্ড নাকি আমাকে এখানে হুমকি দেওয়া হচ্ছে। সাথে রেগে গিয়ে এই কার্ডটি তখন এখানে ছিঁড়ে ফেলেছিল। অ্যাসিস্ট্যান্ট বলছিল আপনি কি ওর গ্র্যান্ড ডটারের সাথে দেখা করতে যাবেন, কারণ জানেনই তো যাও ফ্যামিলি কতটা বেশি রিচ আর পাওয়ারফুল, আপনি যদি ওখানে না যায় তাহলে যদি আপনার কোনো কিছু করে দেয় তখন আপনি কি করবেন। বলছিল হান আমি এত ভয় পাই না, আমি ওখানে যাব না, আমি তো শুধুমাত্র বিয়ে করলে একমাত্র র্যানকেই বিয়ে করব, অন্য কাউকেই বিয়ে করব না, এখন ওটা যাও ফ্যামিলি হোক বা অন্য কোনো ফ্যামিলি হোক আমার যায় আসে না। কিন্তু তখনই ওর কাছে আবার যাও ফ্যামিলির কাছ থেকে ফোন এসেছিল, যেখানে ওকে বলা হয়েছিল যে হান তোমাকে বলেছি না যে তুমি আমার গ্র্যান্ড ডটারের সাথে একটি ব্লাইন্ড ডেটে যাবে আর তুমি ওখানে অবশ্যই যাবে। হান মানা করে দিয়েছিল ও যাবে না, তুমি যদি না যাও তাহলে কিন্তু আমি তোমার কোম্পানির সাথে সব কন্ট্রাক্টগুলো শেষ করে দেব। হান তখন অনেকটাই ভয় পেয়ে যায়, না চাইতেও এখন ওকে বাধ্য হয়ে যেতে হবে। অন্যদিকে আমরা র্যানকে দেখতে পাই চলে এসেছিল ব্লাইন্ড ডেটের জন্য, এখানে অনেকক্ষণ বসেছিল ওই ছেলেটির আসার অপেক্ষা করছিল, কিন্তু ও তো জানতো না যে ওর ব্লাইন্ড ডেটটি আসলে হানের সাথে ঠিক করা হয়েছে। একটু পরে ওখানে হান এসেছিল, হানকে দেখার পর র্যান তো ওর মুখের উপর একদম পানি ফেলে দিয়েছিল। এরপরে বলে তুমি এখানে কেন এসেছো, তুমি না অন্য কাউকে লাইক করো তাহলে ওর কাছেই যাও, এইটা বলে ও বাইরে চলে আসে। এখানে তখন হানও ওকে ফলো করতে থাকে, আটকানোর চেষ্টা করে কিন্তু র্যান তো কোনো কথাই শুনছিল না, তাই হান তখন হুইল চেয়ার থেকে পড়ে গিয়ে ব্যথা পাওয়ার অ্যাক্টিং করে, তাই না চাইতেও তখন হানকে থামতে হয়েছিল। এরপরে তারা দুজনে আবারও ভিতরে আসে। হান তখন র্যানকে বলে আমার ভুলের কারণে আমাদের বেবিটা এখন বেঁচে নেই। তখন র্যান বলছিল ওইটা তোমার বেবি না, ওইটা শুধুমাত্র আমার বেবি ছিল। হান এই কথা শোনার পর বুঝতে পারে র্যান তো ওর উপরে অনেকটাই রেগে আছে আর ভাবছিল আমি কিভাবে এর রাগ ভাঙাবো। এরপরে ও বলেছিল র্যানকে যে আমি তোমাকে বিয়ে করতে চাই, চলো আমরা দুজনে বিয়ে করে নেই, এতে আমাদের আর কোনো প্রবলেমই হবে না, আমি তোমার দায়িত্ব নিতে রাজি রয়েছি। তখন বলছিল র্যান এইটা করার কোনো দরকার নেই, আমি জানি তুমি আমাকে এটাই বলবে যে তুমি আমার সাথে রাত কাটিয়েছিলে, আমাদের বেবি ছিল, আর এখন আমাদের বেবিটি যেহেতু বেঁচে নেই তাই তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ।
তাই এরকম কোনো কিছু করার দরকার নেই। তুমি তো প্রথমেই বলেছো তুমি অন্য একটি মেয়েকে ভালোবাসো, তাহলে তুমি ওকেই বিয়ে করো, আমাকে বিয়ে করতে হবে না। এইটা বলার পর র্যান এখান থেকে চলে গিয়েছিল। হানের আর সেরকম কোনো কথাই শোনো না। ও যখন বাড়িতে এসেছিল তখন এখানে গ্র্যান্ডপাকে দেখতে পায়। গ্র্যান্ডপা বলে, তোমার ব্লাইন্ড ডেটের ছেলেটি কেমন ছিল, তোমার কি পছন্দ হয়েছে? র্যান বলে, ছেলেটা দেখতে হ্যান্ডসাম ভালোই ছিল, কিন্তু প্রবলেম হচ্ছে অন্য কাউকে ও লাইক করে, তাই আমি ওকে বিয়ে করতে পারবো না, আর আমাদের দুজনের ভিতরে সেরকম কোনো কিছু হবে না। গ্র্যান্ডপা বলে, এটা কিভাবে হতে পারে, ওর কিভাবে সাহস হতে পারে যে তোমাকে রিজেক্ট করে? দাঁড়াও, আমি ওকে মজা দেখাচ্ছি। এরপরে বডিগার্ডকে বলেছিল হানকে এখানে কিডন্যাপ করে নিয়ে আসতে। গ্র্যান্ডপা চাচ্ছিল হানকে মেনে রাজি করাবে র্যানকে বিয়ে করানোর জন্য, আর বডিগার্ডও তখন এখানে গ্র্যান্ডপার কথা মতন হানকে একটু পরে কিডন্যাপ করে নিয়ে এসে রেখে দেয়। যেখানে গ্র্যান্ডপা ওকে বলছিল যে তুমি কিভাবে আমার গ্র্যান্ড ডটারকে রিজেক্ট করতে পারো, তুমি ওকেই বিয়ে করবে। এখানে হান বলে, আমি মরে যাব কিন্তু এরপরও আপনার গ্র্যান্ড ডটারকে বিয়ে করব না। তখন ওখানে র্যান এসেছিল, আর র্যানকে দেখার পর হান বলে, তুমি কি এনার গ্র্যান্ড ডটার? গ্র্যান্ডপা বলেছিল কোনো চিন্তা করো না, একে আমি মেনে রাজি করাবো তোমাকে বিয়ে করতে। এখানে র্যান এইসব কিছু দেখে অনেকটাই অবাক হয়ে যায়। তখনই হঠাৎ করে আবার দাঁড়িয়ে পড়ে। ও বলে, আমি তো এক পায়ে রাজি আছি র্যানকে বিয়ে করার জন্য, আর আমি র্যানকেই বিয়ে করব। এরপরে দেখা যায় ও গ্র্যান্ডপার এখানে ম্যাসেজ করতে শুরু করে, আর গ্র্যান্ডপাকে বলছিল, আমি তো র্যানকে বিয়ে করতে রাজি আছি, আপনি শুধু এটা বলুন যে আমাদের দুজনকে কবে বিয়ে দিচ্ছেন। গ্র্যান্ডপা বলে, খুব তাড়াতাড়ি আমি তোমাদের দুজনকে বিয়ে দিয়ে দেবো। তখন র্যান এসে হানকে নিয়ে গিয়েছিল। হানকে বলে, তুমি গ্র্যান্ডপাকে থেকে এত বেশি ভয় কেন পাচ্ছ? তোমার কোনো দরকার নেই আমাকে বিয়ে করার, তুমি অন্য কাউকে ভালোবাসো, ওকে বিয়ে করো, আমি গ্র্যান্ডপাকে বুঝিয়ে বলবো। হান ওকে বলে, আমি তো অন্য কাউকে লাইক করি না, আমি তোমাকেই লাইক করি, তোমাকে এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছিলাম, আর এই কারণেই তো এখন আমি তোমাকে বিয়ে করতে যাচ্ছি। হানের কাছ থেকে এখানে সব সত্যিটা জানার পরেও র্যান আর কোনো কিছুই বলে না। ও হানকে এটাও বলে না যে ঠিক আছে আমি তোমাকে বিয়ে করব, কোনো কিছু না বলে চলে গিয়েছিল। এরপরে হান বাড়িতে এসেছিল। এখানে ও রাগ দেখাতে থাকে যে কিভাবে র্যান আমাকে বারবার রিজেক্ট করতে পারে, আমি ওকে কতবার বলেছি আমি ওকেই ভালোবাসি, অন্য কোনো মেয়েকে ভালোবাসি না, আমার ভিতরে কি এমন কম রয়েছে যার কারণে ও আমাকে বিয়ে করতে চাচ্ছে না। এরপরে আবার হান ওখানে বসে তখন দুঃখে ও ড্রিঙ্ক করতে শুরু করেছিল। তখনই হঠাৎ করে ওর কাছে আবার এখানে র্যান ফোন করেছিল, আর র্যান ওকে বলে যে তুমি আমার সাথে দেখা করো, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। যেই কথাটি শোনার পর হান তো অনেকটাই বেশি শকড হয়ে যায়। এরপরে দুজনে একে অপরের সাথে দেখা করেছিল, যেখানে দুজনেই তো একে অপরের জন্য কন্ট্যাক্ট নিয়ে এসেছিল। প্রথমে র্যান ওর কন্ট্যাক্টটি দেখায়, যেখানে লেখা ছিল আমরা দুজনে বিয়ে করব, কিন্তু 3 বছর পর আমরা দুজনে আবার ডিভোর্স নেব। এরপর আমি তোমাকে অনেক বেশি টাকা দেবো, যেগুলো দিয়ে তো তুমি তোমার সারা জীবন অনেকটাই বেশি আরাম করে কাটাতে পারবে। তখন বলছিল হান ঠিক আছে, তুমি এখন আমার কন্ট্যাক্ট দেখো, যদিও আমার কন্ট্যাক্টে এরকম কোনো কিছুই নেই। হানের কন্ট্যাক্টে এটাই লেখা ছিল, 3 বছরের ভিতরে তুমি যদি আমাকে ভালোবেসে না ফেলো তাহলে আমরা ডিভোর্স নেব, আর এতদিন কিন্তু আমরা দুজনে একদম রিয়েল কাপলের মতনই থাকবো। অবশ্যই তুমি এই 3 বছরে আমাকে ভালোবেসে ফেলবে, তাই আমাদের আর ডিভোর্স নেওয়ারও প্রয়োজন পড়বে না। তখন র্যান বলে, এরকম কোনো কিছুই হবে না, আমি এক্ষুনি গিয়ে আবারও এই কন্ট্যাক্টগুলো চেঞ্জ করে নিয়ে আসবো। র্যান এখান থেকে উঠে চলে গিয়েছিল। তখন আমরা বাইরে হানের ওই শয়তান ভাইকে দেখতে পাই, এখানে হানের উপরে নজর রাখছিল। বাইরে ও হানের সাথে দেখা করে। এখানে আমরা দেখতে পাই ও তো এখন হুইল চেয়ারে বসেছিল। হানকে বলে, তুমি আমার এরকম অবস্থা করেছো। দুজনের ভিতরে এখানে ঝগড়া হচ্ছিল। তখনই কেউ একজন পেছন থেকে এসে হানের উপরে অ্যাটাক করেছিল। পরে আমরা হানকে একটি বন্ধ রুমের ভিতরে দেখতে পাই। যখন হানের জ্ঞান ফিরে এসেছিল তখন ও দেখতে পায় এই রুমটি অনেকটাই বেশি অন্ধকার ছিল, আর বুঝতে পারে এই সবকিছু ওর সৎ ভাই করেছে। হান তাড়াতাড়ি করে র্যানের কাছে ফোন করেছিল। র্যান ওকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় আছো, তোমার ভয়েস তো আমার কাছে ঠিক মনে হচ্ছে না। হান ওকে বলে, আমি একটি রুমের ভিতরে রয়েছি। র্যান বলে, আমি বুঝতে পেরেছি তুমি বিপদে রয়েছো, এখন আমাকে এইটা বলো যে তোমার কি হয়েছে। তখন এখানে হান ওকে সব সত্যি কথা বলে দিয়েছিল, আর ওকে এটাও বলেছিল রুমটি অনেক বেশি অন্ধকার, তুমি তাড়াতাড়ি এখানে আসো, আমি অন্ধকারে অনেক বেশি ভয় পাই। র্যান ওকে বলেছিল, ঠিক আছে তুমি ফোনটি একদমই রেখে দেবে না, আমি তোমার লোকেশন ট্র্যাক করছি, এরপরে তোমার কাছে পৌঁছে যাব। আর র্যান এখানে ওর বডিগার্ডকে বলে, তাড়াতাড়ি আমার সাথে চলো, এখন আমাকে আমার হিরোকে বাঁচাতে যেতে হবে। আর ও তো বডিগার্ডকে নিয়ে এখান থেকে চলে গিয়েছিল। প্রথমে হানের সৎ ভাইয়ের কাছে এসেছিল, ওর হুইল চেয়ার অনেক জোরে একটি লাথি মেরেছিল। এরপরে ওকে বলতে থাকে, সত্যি করে বলো তুমি হানকে কোথায় রেখেছো। এই শয়তান ছেলে বলতে থাকে, আমি বলে দেবো হান কোথায় রয়েছে, এর জন্য তোমাকে আমার সাথে এক রাত কাটাতে হবে, যদি তুমি এমনটি করো তাহলে আমি বলে দিচ্ছি। তখন বডিগার্ডকে র্যান বাইরে যেতে বলেছিল। বডিগার্ড যখন বাইরে ছিল তখন ভিতরে র্যান তো অনেক ভালোভাবেই ওই শয়তানকে শিক্ষা দিয়েছিল। এরপরে ওকে বলে, এখন বলো, যদি এখনো না বলো তাহলে দেখো কি করি তোমার। তখন ও বলে দিয়েছিল যে হানকে কোথায় রেখেছে।
একটু পরে র্যান ওখানে চলে এসেছিল আর দেখতে পায় এই রুমটি আসলে অনেকটাই বেশি অন্ধকার ছিল। তাই হান এখানে অনেকটাই বেশি ভয় পেয়েছিল। র্যান তখন হানের কাছে গিয়েছিল আর বলছিল আমি থাকতে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এরপরে তারা দুজনে এখানে একে অপরকে কিস করেছিল। পরের সিনে দেখতে পাই দুজনে একসাথে ওখান থেকে বাইরে এসেছিল, যেখানে এরা দুজনে বলছিল দেখো আমাদের এখন বিয়ে করে নেওয়াই ঠিক হবে। আর দুজনে ওদের আর এখানে তারা ওদের ফিউচার নিয়ে কথা বলতে থাকে, কিন্তু এর মাঝে আবারও দুজনের ঝগড়া হয়ে যায় আর এখানেই আজকের এই ড্রামাটার এন্ড হয়ে যায়। তোমাদের কাছে আজকের এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও দেখার জন্য। বাই বাই।